বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ সকাল। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আজকে দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং আপিল বিভাগে মাননীয় প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 4 মাননীয় বিচারপতির সমন্বয়ে এক ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন। আমি বলবো এটা হচ্ছে পঞ্চদশ সংশোধনী, আলটিমেটলি যেটার মাধ্যমে আমাদের 2011 সালে বিগত আওয়ামী লীগের শাসনামলে সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল এবং সংবিধানে আরো অনেক পরিবর্তন সাধন করা হয়েছিল, যার মাধ্যমে রাজনৈতিক মহলে রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে অভিযোগ ছিল যে এটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটার অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই সংশোধনী আন্দোলন করা হয়েছে। তো সেটা হাইকোর্টে যখন চ্যালেঞ্জ হয় তখন 2024 সালে হাইকোর্টে একটি রায় দেয় এবং রায় দিয়ে ওই সংশোধনের 4টি বিষয় বাতিল ঘোষণা করে এবং সেই রায়টি আজকে আপিল বিভাগ বহাল রেখেছেন। অর্থ হচ্ছে যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি, হাইকোর্টের রিট পিটিশনার জনাব বদরুল আলম মজুমদার সহ আরেকজন ব্যক্তি, বাংলাদেশ জামাত ইসলামী আরো 2জন ব্যক্তি, মোট 4 জন, এবং অন্য 2টি সংগঠন, তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এই মর্মে আপিল করে বলেন যে পুরা সংশোধনীটাই বাতিল হতে হবে। কারণ তারা 4টি যে সংশোধনী, যেটা হাইকোর্ট মোটা দাগে আমাদের সংবিধানের 7-এর ক এবং খ এবং আমাদের সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, যে সংবিধান বাতিল করে নির্দলীয় তত্ত্বাবস্থা ফিরিয়ে আনা, গণভোটের অধিকার ফিরিয়ে আনা এবং সংবিধান এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের যে সাংবিধানিক দায়িত্ব সেটাকে খর্ব করার যে অপচেষ্টা, সেগুলোকে বাতিল কিংবা পুনঃপ্রবর্তন ফিরিয়ে আনার মাধ্যমে হাইকোর্টের রায় প্রকাশ করে। আজকে আপিল বিভাগ এই আপিলগুলো খারিজ করে দিয়েছেন, অর্থাৎ হাইকোর্টের রায়টি বহাল থাকলো। এখানে একটা প্রশ্ন আছে যে হাইকোর্ট কিন্তু এই 4টি সুনির্দিষ্ট বিষয়ে আদেশ দিলেও সংবিধানের অন্যান্য যে কোনো ক্ষেত্রে সংশোধনী, পরিমার্জন কিংবা সংযোজনের ক্ষেত্রে পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছিল। যে বাকি যে সমস্ত বিষয়গুলো রিট পিটিশনার অভিযোগ করেছেন যে এই সংবিধানের মধ্যে সংযোজনের মাধ্যমে সংবিধানের এবং মানুষের অধিকার ভুলুণ্ঠিত হয়েছে, সেগুলো বলেছিল পরবর্তী জাতীয় সংসদ তারা এটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমার মনে হয় যে আজকের আপিল বিভাগের রায়ের ফলে হাইকোর্টের সেই যে ঐতিহাসিক জাজমেন্ট যেটি ছিল সেটি আজকে আবার পুনরায়, আমি কি বলবো যে বহাল তো অবশ্যই, সেটাই আবার প্রতিস্থাপিত, স্থাপন হলো আর কি। আমি রাষ্ট্রের পক্ষ থেকে, আপনারা জানেন যে আমরা এই মামলায় আদালতকে বলেছিলাম যে আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, তারা তাদের সংবিধানের যে ক্ষমতা সেই ক্ষমতা ব্যবহার করে কোনো সংশোধনী বাতিল করতে পারে এবং বাতিল করার ক্ষেত্রে যে কতগুলো প্রিন্সিপাল তারা লেট ডাউন করেছে, যেমন মৌলিক কাঠামোর পরিপন্থী হয়, সংবিধান বহির্ভূত কোনো আদেশ হয় কিংবা কোনো আইন হয়, এমনকি কোনো সংবিধানে কোনো সংশোধনী হয়, তাহলে ইতিপূর্বে আমরা দেখেছি 8ম সংশোধনী মামলার রায় থেকে বেশ কয়েকটা সংবিধান সংশোধনী মামলা তো এই হাইকোর্ট এক্সারসাইজটা করেছে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে, আপনারা গতকালও প্রশ্ন করেছিলেন যে আপনারা পুরা বাতিল চেয়েছেন কি চাননি, আমরা বলেছিলাম যে আদালত কর্তৃক ইতিপূর্বেকার যে সমস্ত নজিরের মাধ্যমে যে সেটেল প্রিন্সিপাল অফ ল তারা ডিক্লেয়ার করেছেন, সেই আলোকে যদি এই সংশোধনের মধ্যে এমন কোন সংশোধনী তারা দেখেন যে যেটা তাদের অথরিটি, তাদের ক্ষমতা এবং তাদের পূর্ববর্তী সিদ্ধান্তের বৈরী, তাহলে তো অবশ্যই আপিল বিভাগ সেটা করতে পারেন। আমরা মূলত আদালতের কাছে সেটা ছেড়ে দিয়েছিলাম। আমি এও বলেছিলাম যে বর্তমানে জাতীয় সংসদ অত্যন্ত ভাইব্রেন্ট, সরকার এবং বিরোধী দল তারা পার্লামেন্টকে অত্যন্ত প্রাণবন্ত করেছেন এবং জাতীয় বিভিন্ন প্রত্যেকটা ইস্যুর উপরে সংসদের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে
এটা জাতি হিসেবে প্রত্যাশা করে। তো আমাদের এই প্রত্যাশার জায়গাটাও আমরা আদালতের কাছে উপস্থাপন করেছিলাম। এখন পূর্ণাঙ্গ রায় আমরা পাইনি। পূর্ণাঙ্গ রায় যখন আমরা পাবো তখন আমরা আসলে বলতে পারবো যে আদালত কোন কোন বিষয়গুলো অবজারভেশনে দিয়েছেন। তবে সাধারণত আমাদের অভিজ্ঞতা বলে যদি কোনো কারণে সরাসরি, যেহেতু আপিলটি খারিজ হয়েছে, সুতরাং আদালত হাইকোর্টের রায়টা বহাল রাখার পাশাপাশি হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। এখানে একটা বিষয় যে এটা যদি এখন হয়, সংক্ষিপ্ত রায়ে কি পার্লামেন্ট এখনই কার্যকর করবে নাকি পূর্ণাঙ্গ রায়টা লাগবে? আর এই বিষয়ের সাথে একটা বিষয় সম্পর্কিত যে এই যে এখন এই সংশোধনীটা আনা হলো, ইন ফিউচারে যদি যেমন তত্ত্বাবধায়ক 13 অ্যামেন্ডমেন্ট যেভাবে হয়েছিল, রিভিউ করে আবার সেই রিসাফল করা হয়েছিল, হয়েছে, তো সেক্ষেত্রে ইন ফিউচারে যে এইটা আবার বাতিল হয়ে আবার নতুন করে হবে না, রিভিউটা বাকি পেন্ডিং রাখলে সেটা কি গ্যারান্টি? শোনেন, সংবিধান এবং আইনের ব্যাখ্যা তো পরিবর্তনশীল। মানুষ আমরা পরিবর্তন হই, আইন পরিবর্তন হয়, যুগের সঙ্গে সংবিধানের সংশোধনী প্রয়োজন, সেগুলো তো আইনগত প্রক্রিয়া আছেই। সুতরাং ভবিষ্যতে কি হবে কি হবে না সেই বিবেচনা করে তো এখন তো সিল করা যাবে না। এই ক্ষেত্রে আপনার প্রশ্ন, আমাদের সাথের খ যে অনুচ্ছেদ যেটা হাইকোর্ট বাতিল করে, সেটা কিন্তু এমনই বিধান ছিল যে আপনি পরবর্তীতে আর কোনো পরিবর্তন করতে পারবেন না। সুতরাং একটা পার্লামেন্ট সংশোধনী দিয়ে পরবর্তী সময়ে কি হবে কি হবে না সেটা ডিটারমিন করতে পারে না। সেটা একটা আমাদের পিটিশনার অ্যাপিলেন্টের পক্ষে আর্গুমেন্ট ছিল এবং আদালত তো সেটি গ্রহণ করেছেন, করে সেই সংশোধনীটা বাতিল করেছেন। সুতরাং এখনই বলা যাবে না যে আজকে থেকে আমরা পরবর্তী সময় কি হবে কি হবে না এই দ্বারা আমরা ভবিষ্যৎকে বাধার মতো কোনো লিগ্যাল মেকানিজম আমাদের কারো হাতে নেই। আপনি যেটা বললেন, যেহেতু হাইকোর্টের রায়টি আপিল বিভাগ বহাল রেখেছেন এবং হাইকোর্টের রায়টি তো ইতিমধ্যে রায়ের বিস্তারিত জানি, তবে আমার অভিজ্ঞতা হচ্ছে যে আপিল বিভাগের যেহেতু একটা রায়, পূর্ণাঙ্গ রায় আসবে, সেখানে জাতীয় সংসদ তারা হয়তো পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করলেও করতে পারেন, সেটা তাদের উপর নির্ভর করবে। পঞ্চদশ সংশোধনীর বিশেষ করে সবচেয়ে আলোচিত তত্ত্বাবধায়ক ইস্যুটা এটা আবার পুনর্বহাল হলো, সেই ক্ষেত্রে কি অষ্টাদশ সংশোধনী আবার লাগবে, করতে হবে কিনা, সংশোধনী আনতে হবে কিনা, আইন কি বলে? না, এটা আমি বলি, আইনের মধ্যে সবচেয়ে বড় কথা আদালতের রায় তো চূড়ান্ত। আদালতের রায়ে কিন্তু শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আনা সংশোধনী, সেটা বাতিলই করে নাই, হাইকোর্টের রায়ের মধ্যে সেটা কিন্তু রেস্টোরও করা আছে। এছাড়া ভিন্ন একটা মামলায় আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ওই পার্টটুকু কিন্তু আপিল বিভাগে সেটেল হয়ে গেছে। সুতরাং আপিল বিভাগের এই রায়টি যদি আমরা পূর্ণাঙ্গভাবে যদি দেখি, তাহলে তো আসলে ওনাদের বক্তব্য স্বয়ংক্রিয়ভাবে এটা পার্লামেন্টে আসার কথা। তবে তবে আমি মনে করি যেহেতু ভাইব্রেন্ট পার্লামেন্ট আছে এবং আদালতের অবজারভেশনও আছে যে অনেকগুলো বিষয় আছে যেগুলো পরবর্তী পার্লামেন্ট তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হওয়ার পরে সংসদ যদি মনে করে আগে যে কাঠামোতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরো রিডিফাইন করবেন, তাহলে সেই ক্ষমতা তো পার্লামেন্টের আছেই। এই যে রায়টা হলো, এখন কি তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলাটা সেটা কি আগের মতোই থাকবে নাকি পার্লামেন্ট এটিকে তাহলে পার্লামেন্টের উপর নির্ভর করবে নাকি রায় এটি অটোমেটিক আগের মতো ফিরে যাবে? না, এটা পার্লামেন্টের উপরে, পার্লামেন্ট তো অবশ্যই করতে পারবে, কিন্তু মূল কথা হচ্ছে তবে পার্লামেন্টের অ্যাক্টিভিটিজ এবং পার্লামেন্টের কোনো সিদ্ধান্তই রায়ের সঙ্গে সাংঘর্ষিক হবে না, এটাই প্রত্যাশিত। হাইকোর্ট তার রায় বলেছিল যে যা ছিল অ্যাজ ইট ইজ যাবে। আমি 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 বলি যদি অ্যাজ ইট ইজ, তো ওই বেসিক স্ট্রাকচার থিওরির উপরে যে মৌলিক কাঠামোর পরিপন্থী, সেক্ষেত্রে তো আমাদের হাইকোর্টের অবজারভেশন হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের গণতন্ত্র, মানবাধিকার, মানুষের ভোটাধিকার, যে সমস্ত বেসিক ফিচার অধিকার মানুষের আছে তার সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ। অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় গণতন্ত্র পরিচালিত হয়, গণতন্ত্রের অগ্রযাত্রা বাংলাদেশে হয়েছে, এটা হাইকোর্টের অবজারভেশনে আছে। এই মুহূর্তে বাংলাদেশের এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেখেন আমি তো বললামই যে আমাদের সংবিধানের হাইকোর্ট বিভাগের যে রায়টি সুনির্দিষ্ট 4টি বিষয়ের বাইরে বাকি সমস্ত বিষয়গুলো সংসদের উপর ছেড়ে দেওয়া আছে। আমরা মনে করি যে সংসদ তাদের এই পার্লামেন্ট তাদের স্বীয় বুদ্ধিমত্তায়, স্বীয় কার্যক্রমের মাধ্যমে সংবিধানকে যুগোপযোগী করবেন, মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করবেন। একটা প্রশ্ন ছিল যে আমাদের যে সংকট, আমাদের গণতান্ত্রিক যে সংকট, সেটা কিন্তু শুরু হয়েছিল যে এই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে, এবং
আমরা যখনই সংকটে পড়েছি এই ইস্যুতেই সংকটে পড়েছি। তো হাইকোর্ট বললো যেটা আগে ছিল ওটাই যাবে। এখন তত্ত্ব থার্ড অ্যামেন্ডমেন্টের মামলাও ক্লিয়ার করা হয়নি যে আসলে কে হবে। তো স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি যেটা হয় এটাই হবে। এতে কি সংকট ইন ফিউচারে হবে না এর কোনো গ্যারান্টি আছে? অথবা এই যে যিনি শেষ হয় ওনাকে টার্গেট করে নিয়োগ দেয়া, যেমন মওদুদ স্যারের এখন বলা হয় যে ইতিহাসের একটা ভুল হয়, উনি করে গেছেন বয়স বাড়িয়ে। এই সার্বিক বিবেচনায় কি এটাকে আপনার মনে হয় যে এটাকে একটা দিক নির্দেশনা দেওয়া উচিত? শোনেন, ইতিহাস এবং ঘটনাপ্রবাহ তো এক একজন ব্যক্তি এক একভাবে পর্যালোচনা করে। আপনি যেটা মনে করবেন যে আমি কোনো অসৎ উদ্দেশ্যে করেছি, হয়তো আমাকে জিজ্ঞেস করবেন মানে আমার একটা সৎ উদ্দেশ্য আছে। সুতরাং যেটা পারসেপশন দিয়ে তো একটা জিনিস বিচার করা ঠিক হবে না। পারসেপশন দিয়ে একটা সত্য অসত্য নির্ধারণ করা যায় না। পারসেপশন এক ধরনের মানুষের ন্যারেটিভ, এক ধরনের মানুষ বিশ্বাস করবে, আরেক ধরনের মানুষ বিশ্বাস করবে না। আমরা আইনজীবী, আমাদের কাজ হচ্ছে আইনের যথোপযুক্ত ব্যাখ্যা আদালত উপস্থাপন করা, আদালত যে রায় দেয় সেই রায়টি আপনাদের সামনে উপস্থাপন করা। রাজনৈতিক বিষয় যেটা বললেন সেটা তো আমি মনে করি যে বাংলাদেশে এত বড় একটা 2024 সালের জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতিবিদ, মানুষ, জনগণ, দেশের প্রতি আমাদের ভালোবাসা, দেশপ্রেম সবকিছুই তো আমি মনে করি আমাদেরকে নতুনভাবে আমাদের চৈতন্যোদয় ঘটিয়েছে। তো আগামী দিনে যারা বর্তমানে যারা রাজনীতিবিদ আছেন তাদের প্রতি আমাদের আস্থা আছে এবং তারা মনে করি তারা দেশপ্রেম তাদের আছে, তারা দেশকে নিয়ে চিন্তা করেন, দেশকে অগ্রযাত্রা নিয়ে চিন্তা করেন। আমরা তো প্রতিনিয়ত দেখছি, সরকার প্রধানকে প্রতিনিয়ত দেখছি দেশের চিন্তা করে বিভিন্ন কর্মসূচি করছেন, নিজে সেটা পালন করছেন, অনেকে সেটা অনুসরণ করছেন, বারোকর্ণী করছেন। এবং বাংলাদেশের তৃতীয় বিশ্বের যে কোনো দেশের একটা সরকার প্রধান 4 মাসের ব্যবধানে জনপ্রিয়তা হারান। গতকাল তো আপনারা এই সংবাদপত্রে প্রকাশিত প্রায় 74% বেশি মানুষ বর্তমান সরকার প্রধান, যিনি সংসদের প্রধান বা সংসদীয় দলের নেতা, তার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। তো এই জাতি যখন কোনো কারণে একটা রাজনৈতিক সরকারের কাজের পরে সন্তোষ প্রকাশ করেন, তারাই তো জাতীয় সংসদ সদস্য, তারাই সংসদের নেতা, তারাই সংসদে পরবর্তী সংশোধনী আনবেন, সংবিধানের সংশোধনী আনবেন, আইন প্রণয়ন করবেন, মানুষের কল্যাণে কাজ করবেন। সুতরাং আমি মনে করি যে আমাদের হতাশ হওয়ার কিছু নেই, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং আমার প্রত্যাশা থাকবে আমাদের রাজনীতিবিদরা যারা দেশ পরিচালনা করবেন এবং দেশের ভার যাদের উপরে, তারা তাদের প্রতি অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করবেন। মাননীয় অ্যাটর্নি জেনারেল, একটি প্রশ্ন, আজকের এই রায়ের মধ্য দিয়ে একটি বার্তা এলো কিনা যে ক্ষমতাসীন হওয়ার পর সংবিধানকে নিজেদের সুবিধা মতো সংশোধন করলে তা কখনোই চিরস্থায়ী হয় না? সেটা তো অবশ্যই, সেটা তো ইতিহাস তাই বলে। কারণ প্রত্যেকটা, আপনি যদি কোনো কারণে একটা অসৎ উদ্দেশ্যে কোনো কিছু করবেন তো চূড়ান্ত বিবেচনায় তো তার সুফল আপনি পাবেন না, তার কুফল তো আপনাকে ভোগ করতেই হবে। এটা তো ইতিহাসের চরম সত্য। রিটকারী যে বদরুল আলম মজুমদার তিনি বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকারে আর বিচার বিভাগকে না জড়ানো, মানে তিনি বলেছেন যাতে বিচার বিভাগকে জড়ানো না হয়। তো এই ক্ষেত্রে কি আপনাদেরও কি মনে হয় যে আসলে বিচার বিভাগকে এখানে জড়ানো উচিত নয়? আপনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, আইনজীবী, সিনিয়র আইনজীবী, আপনাদের মতামত কি? দেখেন, আমি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে আইনের বিষয়টাই বলতে পারি। আমার যেহেতু আমি রাষ্ট্রকে ডিফেন্ড করি, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করি, সুতরাং আপনি যে বক্তব্য আমার কাছে চেয়েছেন সেটা অনেকটা একপেশে রাজনৈতিক কিংবা পক্ষপাত দুষ্ট একটা বক্তব্য প্রত্যাশা করছেন, যেটা আমি দেব না এবং আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না। মানে এটা যেটা এই সংবিধান নিয়ে একটা প্রশ্ন 2016 পরে বোধহয় প্রিন্ট হয়, আমরা যা পাই সব সেই আগের। Correct. এখন এইটার ব্যাপারে আপনাদের দিক থেকে কোনো তাড়া আছে কিনা বা কোনো আপডেট জানেন? এটা আমি আপনাকে বলি যে আজকের রায় ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি মাননীয় আইনমন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এমপি, তাকে আমি ব্রিফ করেছি। আমি তাকে আদালতের রায় সম্পর্কে অবহিত করেছি এবং আমি এও জানতে পেরেছি যে তিনি নিজেও আজকের এই রায় সম্পর্কে তিনি হয়তো আপনাদেরকে, মিডিয়াকে ব্রিফ করবেন। তিনি একজন রাজনৈতিক ব্যক্তি, আমার অবস্থান হচ্ছে আমি একজন সাংবিধানিক পথধারী অরাজনৈতিক ব্যক্তি। যদিও আমার রাজনৈতিক বিশ্বাস, আমি চাই না যে আমার পেশার ক্ষেত্রে, আমার পেশাদারিত্বের ক্ষেত্রে কোনোভাবেই সেটা প্রকাশিত হোক কিংবা আমার কাজকে প্রভাবিত করুক, এবং আমি আশা করি সেটা কখনো করবে না। আমার মনে হয় রাজনৈতিক এই সমস্ত বিষয়গুলো আপনারা তাকে জিজ্ঞাসা করলে, রাষ্ট্রের সরকারের যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে জিজ্ঞাসা করলে আরো সঠিক উত্তর পাবেন। Thank you.